ভার্সিটিতে পড়ার দরকার নাই, তাদের কনস্ট্রাকশনের ভিসা দিয়া ওই প্রবাসে পাঠাই দেন, আমাদের মতো 2-4 পয়সা রেমিটেন্স পাঠাইলে তাও জাতির উপকার হইব। কিন্তু তারাই দেশে থাইকা এই রাষ্ট্রের কোষাগারের ইয়াতে থেকে তারা এইরকম এই মানুষ পয়দা হইব এইরকম ভার্সিটি চাই না ভাই। জালাল আহমেদ হচ্ছে আপনার তিনি ছিলেন হচ্ছে আপনার ছাত্রলীগের উপবিজ্ঞান বিভাগ ও প্রযুক্তি সম্পাদক ছিলেন। এই সরকারটাকে আপনার বিতর্কিত করতে এখানে দেখবেন আপনি, এবং ছাত্র যারা আন্দোলন করে দেশটাকে স্বাধীন করেছে তাদেরকে বিতর্কিত করতে এই ধরনের ঘটনাগুলো ঘটানো হচ্ছে। বিভিন্ন বহির্ভূত সকল হত্যাকাণ্ড নিন্দনীয় এবং অপরাধ, আমরা এর তীব্র নিন্দা জানাচ্ছি। দেশে দীর্ঘদিন আইনের শাসন না থাকার কারণে মানুষের নৈতিক অবক্ষয় ঘটেছে। আমাদের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে উচিত একটা নৈতিক শিক্ষার আলাদা একটা ক্লাস করার জন্য, এবং বিভিন্ন প্রত্যেক মসজিদে প্রত্যেক শুক্রবারে এই বিষয়ে আলোচনা করার জন্য। দেখেন, যে ছেলেটা বলছে আমি আবেগের বশে তাকে মেরেছি, তার আবেগের মধ্যে কি কুত্তা ব্যাঘাত করেছে? তুমি একজন শিক্ষিত মানুষ, তুমি ইউনিভার্সিটিতে লেখাপড়া করো, তোমার কি বিবেক নাই? এমন বিবেক সম্পন্ন লেখাপড়া করে তোমার কি লাভ? তোমার পিছনে তোমার মা বাবা এত হাজার হাজার টাকা খরচ করেছে, এটা তো তোমার বৃথা গেছে। তুমি কি শিখছো ইউনিভার্সিটিতে গিয়ে? আমাদের উচিত প্রত্যেক পরিবার থেকে শুরু করে সব জায়গায় নৈতিক শিক্ষার জন্য, শিক্ষিত করার জন্য মসজিদ মাদ্রাসায় আলাদা একটা ক্লাস করার জন্য আমরা এসব নিন্দা জানাচ্ছি। এবং মানুষ যাতে নিজ আইন নিজের হাতে না তুলে নেয়, স্বরাষ্ট্রমন্ত্রী এই বিষয়ে দ্রুত পদক্ষেপ নেবেন এবং বিচারের আওতায় আনবেন। ধন্যবাদ আপনার সবাইকে। ধন্যবাদ। রনি খান। ধন্যবাদ মনির ভাই সহ সর্দি আলোচকদের আমার সালাম, আসসালামু আলাইকুম। আমরা এই প্রবাসে আসছি, আজকের এত বছর ধরে আসছি প্রবাসে, পাতার গাম পায়ে ফেলায় প্রবাসে পরিশ্রম করি। এই আন্দোলনের সময় আমাদের ভূমিকা কি তার এই স্যাররা সবাই কম বেশি জানেন। তাই এত বড় একটা গণ অভ্যুত্থানের পর দেশে একটা বিদ্যাপীঠ যেটা ঢাকা বিশ্ববিদ্যালয়, সেখানে এইরকম নগণ্য একটা কাজ হইতে পারে? আসলে তাদের ওই ভার্সিটিতে পড়ার দরকার নাই, তাদের কনস্ট্রাকশনের ভিসা দিয়া ওই প্রবাসে পাঠাই দেন, আমাদের মতো 2-4 পয়সা রেমিটেন্স পাঠাইলে তাও জাতির উপকার হইব। কিন্তু তারাই দেশে থাইকা এই রাষ্ট্রের কোষাগারের ইয়াতে থেকে তারা এইরকম এই অমানুষ পয়দা হইব এইরকম ভার্সিটি চাই না ভাই। কে লেগে বললাম এই কথাটার দুঃখে বললাম। বিশ্বে ভার্সিটি তো প্রত্যেকটা দেশেই ভার্সিটি আছে, তাদের শিক্ষা ব্যবস্থা দেখেন, কোন জায়গায় শুনছেন এইরকম ন্যাক্কারজনক ঘটনা ঘটে? এরকম বছরে তো 10 বছরও একটা ঘটনা পাওয়া যায় না কোনো ভার্সিটি। আপনার কোন দেশ বলবেন আপনি? এইরকম ঘটনা কোনো দেশে ঘটে না। এখন আর একটা কথা বলি, ওই যে এই স্বরাষ্ট্রমন্ত্রী বললো যে আইন কেউ নিজের হাতে তুলে নিবেন না, এই বাংলা সিনেমার ছবির ডায়লগ দিয়া, সিনেমার ডায়লগ দিয়া চলবে না। এই একটা ঘটনা ঘটে যাওয়ার পরে এই আইন কেউ নিজের হাতে তুলে নিবেন না, এই ডায়লগ দিয়া পার পাওয়া যাবে না। এগুলারে যেভাবে শায়েস্তা করা যায় সেই পদক্ষেপ নিতে হইব। ওই ডায়লগ দিয়া জাতির কাছে ইয়া করার দরকার নাই। ঠিক আছে, যে পদক্ষেপ নেওয়া যায় সেটাই জানো নেয়। ধন্যবাদ মনির ভাই, আসসালামু আলাইকুম। ইউসুফ। ওয়ালাইকুম আসসালাম। ইউসুফ। রাহমাতুল্লাহ। ধন্যবাদ মনির ভাই এবং আজকের অতিথিবৃন্দ। যাই হোক, আমি যে কথাটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে খুব দুঃখ পাইছি এই ঘটনাগুলো দেখে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে ঘটনাটা ঘটেছে, আসলে এই ঘটনার মূল হোতা কি এটা দেখতে হবে। আজকে যে যাকে পিটিয়ে হত্যা করা হয়েছে, এই ঘটনার পিছনে মূল হোতা কি? আপনি যদি একটু লক্ষ্য করেন মনির ভাই, পত্রপত্রিকায় অলরেডি চলে এসেছে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে চোর সন্দেহে যে তোফাজ্জল হোসেনকে পিটিয়ে মেরে ফেলা হয়েছে, এর জন্য 3 শিক্ষার্থীকে আপনার আটক করা হয়েছে এবং তাদেরকে শাহবাগ থানায় নেওয়া হয়েছে। তার মধ্যে একটা শিক্ষার্থীর নাম হচ্ছে আপনার জালাল আহমেদ। এই জালাল আহমেদ কে জানেন? এই জালাল আহমেদ হচ্ছে আপনার তিনি ছিলেন হচ্ছে আপনার ছাত্রলীগের উপবিজ্ঞান বিভাগ ও প্রযুক্তি সম্পাদক ছিলেন। আজকে যে এই আপনার আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ, এই ছাত্রলীগের একজন নেতা ছিলেন। মানে এই পদত্যাগ করছে কবে? এটা হচ্ছে আপনার এই যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যখন আপনার একে একে যখন ইয়াগুলো ঘোষণা করা হয়েছে, তখন কিন্তু এই যে জালাল আহমেদ এই এই ছেলেটা পদত্যাগ করছে। পদত্যাগ মানে ছাত্রলীগ থেকে পদত্যাগ করছে। যেখানে দেখার বিষয় হচ্ছে, আমি একটা কথা বলি, এখানে দেখার বিষয় হচ্ছে যে এই যে ছাত্র মানে তোফাজ্জল সাহেবকে যে হত্যা করা হইলো, এইটার পিছনে মূল হোতা কে, এই জিনিসটা বের করতে হবে। আমরা যখনই আজকে দেখতেছি আমাদের বাংলাদেশে একটা সমস্যা হচ্ছে, তখনই ঘুরে ফিরে আওয়ামী লীগের নেতা
যুবলীগের নেতা বা ছাত্রলীগের নেতা। আজকে এই স্বাধীন দেশেরা থাকে কিভাবে? আজকে যারা আমাদের সম্মানিত অতিথিবৃন্দ আছেন, আপনাদের কাছে আমার একটা কোশ্চেন, সেটা হচ্ছে যে এই স্বাধীন দেশে এই মানে এই সন্ত্রাসী সংগঠন এখনো তারা কিভাবে মাথা তুলে দাঁড়িয়ে থাকে? আজকে যে সরকার আমাদের দায়িত্ব নিয়েছে ডক্টর ইউনূস সাহেব, আজকে যে মন্ত্রণালয়গুলোতে আজকে যারা দায়িত্বে আছে এরা কি করতেছে? আজকে এরা কিভাবে আজকে এই বাংলাদেশে এই অরাজকতা এখনো কিভাবে করতে পারে? আমি তো মনে করি এরা যদি এইভাবে যদি টিকে থাকে, জি ধন্যবাদ মনির ভাই, আমি শেষ করে দিই। এরা যদি এইভাবে যদি টিকে থাকে তাহলে আমাদের বাংলাদেশটাকে তো একটা মেসাকার অবস্থা বানাই দিবে, আমাদের স্বাধীনতা তো টিকবে না ভাই। ধন্যবাদ। জি, ধন্যবাদ, ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ। মুশারফ, মুশারফ আনমিউট করতে হবে, আনমিউট করে আপনার বলেন। জি প্যানেল সবাইকে সালাম জানাচ্ছি, আসসালামু আলাইকুম। তো এখানে যে বিষয়টা আজকে আপনি অবতারণা করেছেন, যে বিষয়টা নির্ধারণ করেছেন, এখানে আলোচনা শুনলাম সবারই, কিন্তু আসলে মূল বিষয় যে সেখানে কোনো আলোচকে আমি আমার ধারণা কোনো আলোচনাই করে নাই। অতীতে একজন বয়স্ক লোককে উনি একজন মানসিক প্রতিবন্ধী, কিছুদিন আগে ওই বয়স্ক লোকটাকেও কিন্তু পিটিয়ে হত্যা করা হয়েছে, কিন্তু তখন কিন্তু এত আলোড়ন সৃষ্টি হয় নাই। আজকে গতকালকে যে ছেলেটাকে মারা হয়েছে, তাকে মারার পরে যে পরিমাণ আলোড়ন সৃষ্টি হয়েছে, এটা আমরা খুব ঘৃণা করে প্রত্যাখ্যান করি যে আমাদের দেশে এই মুসলিম কান্ট্রিতে যে ইসরায়েলরা যে ধরনের বর্বরতা চালায় আমাদের দেশেও সেরকম হচ্ছে। কিন্তু মূল বিষয়টা হলো এখানে এই সরকারটাকে আপনার বিতর্কিত করতে, এখানে দেখবেন আপনি এবং ছাত্র যারা আন্দোলন করে দেশটাকে স্বাধীন করেছে তাদেরকে বিতর্কিত করতে এই ধরনের ঘটনাগুলো ঘটানো হচ্ছে বিভিন্ন জায়গায়, যে সরকার ব্যর্থ হচ্ছে এটা মানুষের কাছে দেখানোর জন্য, অন্যান্য রাষ্ট্রের কাছে যে সরকার দেশ চালাতে এবং আইন শৃঙ্খলা বাহিনী এটা প্রয়োগ করতে ব্যর্থ হচ্ছে। এখানে প্রধান দায়িত্বটা আমাদের এই সরকারের প্রধান দায়িত্বটা নিতে হবে এই দেশের আইন শৃঙ্খলা বাহিনী এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের, মানে খুব দ্রুত পদক্ষেপ নিতে হবে এবং আইন শৃঙ্খলা যত দ্রুত সম্ভব ঠিক করতে হবে। আওয়ামী লীগের যারা ছিল ওই আমলের একটু সংক্ষিপ্ত করতে হবে, প্রশ্ন না থাকলে একটু সংক্ষিপ্ত করেন, একটি কথা পারবেন না বলে। ধন্যবাদ এনামুল হক মনির ভাইকে আমাকে যুক্ত করার জন্য। মনির ভাই, আসলে আমরা যতটুকু জানছি যে আওয়ামী লীগের আমলে দেশে সন্ত্রাসী ছিল, কিন্তু এই আওয়ামী লীগ পতনের পরে যে দেশে এখনো বিশ্ববিদ্যালয়ে সন্ত্রাসের জন্ম হইতেছে, এটা আমরা আসলে এই 5ই আগস্টের পর থেকে এটা আসলে মাথা দিতেছে না আমার। আমি খুবই একেবারে দায়িত্বহীন ভাষা এবং দুঃখের সাথে বলতে চাই, তোফাজ্জল হোসেন একজন শিক্ষিত মানুষ, এটা আমরা সকলে জানি, কিন্তু সে আজ থেকে কয়েক বছর আগে যে কোনো একটা কারণে, আমি ইতিহাসটা পড়েছি, উনি মানসিক ভারসাম্যহীন হয়ে গেছে। কিন্তু আজকের এই সময়ে এসে, আজকে 2024-এ এসে, এই যে আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো এত পবিত্র একটি স্থান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো এত সুন্দর একটি স্থান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো এত নামকরা একটি বিশ্ববিদ্যালয়ের এত জঘন্য কাজ করতে পারে, এটা আমার ভাবতেও অবাক লাগে। মনে হয় আপনি জানেন, হয়তো এই তোফাজ্জল হোসেন কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় আজকে নতুন ঢুকে নাই। তোফাজ্জল হোসেন আজকে 2 থেকে 3 বছর পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের আনাই গোনায় দেখে, এবং ওই বিশ্ববিদ্যালয়ে অনেক ছাত্রছাত্রী, আমি আজকে অনেকদের সাথে কথা বলেছি, ওরা ওকে এই খাওয়াতো, ওকে ভালো বুড়া দিত, মাঝে মধ্যে ওকে খাওয়াইতো এক জায়গায় নিয়ে। কিন্তু আজকে এই FH হলের যে শিক্ষার্থীরা যে কাজটি করেছে, এটা সবচেয়ে নিন্দনীয় এবং লজ্জাবোধক। বাংলাদেশের জন্য এটা একেবারে লজ্জাবোধক। আমরা বলি আজকে, যেহেতু তোফাজ্জলের বাবা মারা গেছে, মা মারা গেছে এবং ভাই মারা গেছে, আমরা বলি যেহেতু ওনার পক্ষে কেউ নাই, আমি আমার জায়গা থেকে বলতেছি, এখানে ব্যারিস্টার সিফাত ভাই আছেন এবং কাজী মনিরুজ্জামান মনির ভাই আছেন, আমি সবাইকে বলতে চাই, আপনারা তোফাজ্জলের পক্ষ হয়ে এটার প্রতিবাদ করেন, সবাইকে আইনের আওতায় আনেন, যেন একটি শান্তিপূর্ণ এবং একটি সঠিক বিচার হয়, যেন বিশ্ববিদ্যালয়ে এই ধরনের খুন খারাপি যেন না হয়।